কিছুতেই ঘুম আসছে না। ঘুমটা আসবে কি করে? পাশের জন যদি মোবাইলটা অন করে রাখে এত রাতেও, আর তার আলো চোখে পড়ে, কি করে ঘুম আসবে আমার? আর শুধু কি আলো, মাঝে মাঝে হেসে উঠছে ইউটিউবের ভিডিও দেখে। যদিও খুব আস্তে সেই হাসির আওয়াজ, তবুও আমি ঘুমাতে পারছি না। এমনিতেই তো ঘুম আসতেই চায় না, তার উপর আবার এই উটকো ঝামেলা। কি নেশা রে বাবা, সহ্য হয় না আমার রোজ রোজ এক জিনিস। রাগের চোটে চিৎকার করে উঠলাম, সারাদিন তো অফিসে গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকো, তারপর বাড়ি এসে সেই যে হাতে ফোন নিয়ে থাকো। এই মাঝরাত অবধি বলি, আমার কথা ভাববার সময় আছে তোমার? সারাদিন সংসারের হাড় ভাঙা খাটুনি করে রাতে যে একটু ঘুমোবো, তোমার এই ফোনের জন্য আমার সেটাও হয় না। ফোনটা এক্ষুনি না রাখলে ওটাকে আজ আমি ভেঙেই ফেলবো। না, কাজ হলো। ফোনটা তাড়াতাড়ি রেখে দিল। আমিও চোখ বুজলাম, কিন্তু সেই ফোনের নেশাটা যে আমারও হবে সেটা তো আগে বুঝতে পারিনি। একমাত্র মেয়ে, সেও পড়াশোনার জন্য বাইরে থাকে, মাঝে মাঝে আসে। সময়টা যেন কাটতেই চায় না এক এক সময়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, ওই মেয়েকেই রোজ জ্বালাই। যখন তখন ফোন করি বা ওর বাবাকেও অফিসে ফোন করি, কিন্তু তার তো বেশি কথা বলার সময়ই হয় না। আত্মীয় স্বজন কারোরই আজকাল হাতে সময় থাকে না আমার সাথে গল্প করার। এবার মেয়ে বাড়ি এসে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। বলল, রোজ রোজ ঝগড়া না করে দুজনেই মোবাইল নিয়ে বসে থাকো, তাতে সময়টা ভালো কাটবে, আর ঝগড়া হবে না। সবার দেখে ইচ্ছে করতো, কিন্তু ভয় লাগতো। কিছুই বুঝি না, বাইরের অচেনা লোকজনের সাথে বন্ধুত্ব করব, কেমন গুটিয়ে যেতাম যেন। কিন্তু মেয়ে সেই ভয় দূর করে দিল, একটা অ্যাকাউন্ট ফেসবুক। তখন প্রথম প্রথম বেশ ভয়ে ভয়ে ফেসবুক খুলতাম, তারপর যখন ভয় একটু কমলো, তখন কিন্তু সত্যি একটা নেশার মতো হয়ে গেল। কিন্তু বন্ধু তো হাতে গোনা কয়েকজন, ফ্রেন্ড রিকোয়েস্টে একদম আসতো না সেটা বলবো না, কিন্তু অচেনা মানুষকে বন্ধু বানাতে খুবই ভয় লাগতো। যাই হোক, কয়েকজন বন্ধু হলেও অন্য সবার পোস্ট দেখে বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল। এবার মেয়ে এসে আমার প্রোফাইল পিকচারটা বদলে অন্য একটি ছবি দিল। কী সব ফিল্টার না কি করে যেন ছবিটা ফেসবুকে দিল। আমি তো নিজেকে নিজেই চিনতে পারিনি। আমার এই বাজে ছবিটা যে এত সুন্দর করা যায় ভাবতেই পারছিলাম না আমি। এজন্য সেই কোনো অল্প বয়সের আমি। এরপর একটা জিনিস লক্ষ্য করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট আসাটা হঠাৎ করেই অনেক বেড়ে গেল। তাতে একটা জিনিস যেটা ভালো হলো, কিছু পুরনো বন্ধুকে ফিরে পেলাম। আসলে এখন যা চেহারা হয়েছে, সবার না চেনাই স্বাভাবিক। ধীরে ধীরে ভয় কমতে লাগলো। কমন ফ্রেন্ড আছে এমন অচেনা মানুষের রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করতে লাগলাম। সময় যে এখন কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। ফেসবুক নেশায় পরিণত হলো। হাজবেন্ড অফিস থেকে এসে চা পায় না, রান্না বসিয়ে মনে থাকে না পুড়িয়ে ফেলি। রাতে তার ফোন বন্ধ হয়ে যায়, তবুও আমার ফোন চলতেই থাকে। মেয়ে রাগারাগি করে, একটাও ফোন করি না জন্য। রোজ ফোন করে ও, তবে কথা বলি। এবার আমাদের দুজনের মধ্যে অশান্তি শুরু হলো এই নেশা নিয়ে। রাত জেগে মোবাইল অন থাকে সেজন্য সে রাগারাগি শুরু করলো। তার ফোন বন্ধ হলেও আমার ফোন বন্ধ হয় না। কিন্তু আমার তো নেশা, বকা খেয়ে ফোন বন্ধ করলে কি হবে? ও ঘুমিয়ে গেলেই পাশ ফিরে আবার ফেসবুক অন করি। তাতেও অশান্তি আরও বেড়ে গেল। সকালে অফিসে যেতে হয়, তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। বাধ্য হয়ে বিছানা আলাদা হলো, আলাদা ঘর হলো, কিন্তু আমি ফোনের নেশা ছাড়তে পারলাম না, চেষ্টাই করলাম না ছাড়ার। গোপনে বলে রাখি, আমি কিন্তু কারো কারোর সাথে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতাম। যদিও সেগুলো নিতান্তই বন্ধুত্বের মেসেজ, অন্য কিছু ছিল না তার মধ্যে। তবুও কারুর কারুর সাথে একটু বেশি বন্ধুত্ব হয়ে গেল। ফেসবুক অতিক্রম করে সেই বন্ধুত্ব অনেকটাই মনের কাছাকাছি চলে এলো। মহিলারাই বেশি তারা, দু একজন পুরুষও ছিল তার মধ্যে। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। তাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকা দিতে বলতো। 200-500 টাকা বেশ কয়েকবার আমি নিজের ইচ্ছেতেই তাদের অনলাইনে পে করে দিতাম। কেউ অসুস্থ হলেও তারা চাইলে আমি দিয়েছি। না, বাড়িতে আমি বলিনি কাউকে, এইটুকু স্বাধীনতা তো আমার আছেই। মাঝে মাঝে কাউকে 500 বা 1000 টাকা দিতেই আমি পারি। বাড়িতে সব কিছু বলার কিসের দরকার আমার? সাহসটা কিন্তু দিন দিন বাড়ছিল। সব থেকে যার সাথে আমার বেশি বন্ধুত্ব ছিল, সে অপর্ণা সাহা। এই কদিনে সে যেন আমার আপন বোন হয়ে গেছিল। সবসময় দিদি দিদি করে কথা বলতো। কত আপন করে নিয়েছিল এই কদিনেই। ওর ছোট্ট একটা বাচ্চা আছে, ছবি দিয়েছিল। কি সুন্দর দেখতে। ওর বর সামান্য একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, অবস্থা ভালো না। কত গল্প করে, সারাদিন আমি কি করছি, কি রান্না করছি, কি নতুন কিনেছি, সব গল্প করতাম ওর সাথে। আমি অনেকবার ওকে আমাদের বাড়ি আসতে বলেছি, কিন্তু আসবো বলেও আসেনি কোনো দিন। আসলে ছোট বাচ্চা আছে তো।
হঠাৎ একদিন ফোন করে বলল, দিদি খুব বিপদ, বাঁচাও, 20,000 টাকা এক্ষুনি দরকার। বাচ্চাটার খুব শরীর খারাপ, ওর বাবা জোগাড় করতে পারছে না, একটা অপারেশন হবে বাচ্চার। একটু ইতস্তত করলাম, হাজবেন্ডকে কি বলা উচিত এতগুলো টাকার ব্যাপার? না, সেই ভাববার সময় তো অপর্ণা আমাকে দিল না। এত আর্জেন্ট দরকার, দিয়ে দিলাম অনলাইনে 20,000 টাকা। বাচ্চাটার মুখটা মনে পড়ে গেল, আমার নিজের বোনের হলে আমি যা করতাম এখানেও তাই করলাম। হাজবেন্ডকে কিছু জানালাম না, ভাবলাম বাচ্চাটা ঠিক হলে ওকে জানাবো, খুশিই হবে হয়তো, একটা ভালো কাজে টাকা দিয়েছি জন্য। কিন্তু তারপর যা হলো সেটা একদমই ভালো হলো না। বাচ্চাটার খবর নেওয়ার জন্য যতবার ফোনে মেসেজ করি, দেখি সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে। ফেসবুকে ওর প্রোফাইলটা আর দেখতে পেলাম না। বুঝতে পারলাম আমি প্রতারিত হয়েছি। চুপচাপ চেপে গেলাম। একবার চেষ্টা করলাম ফেসবুক ছেড়ে দেব, কিন্তু নেশাটা যে আমাকে এইভাবে জড়িয়ে নিয়েছে সেটা বুঝিনি। একটা দিন পুরো ফোন ছাড়া থাকলাম। মেয়ের সাথে হাজবেন্ডের সাথে কথা বলে টিভি দেখে সময় কাটানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না ফেসবুকের নেশা থেকে নিজেকে সরিয়ে নিতে। বিছানা ঘর আবার এক করলাম নিজেকে জোর করে সরিয়ে রাখার জন্য, তাও পারলাম না। যদিও রাতে আমি এখন আর বেশিক্ষণ ফোন নিয়ে থাকি না, ওই ও যতক্ষণ থাকে ফোন নিয়ে ততক্ষণ আমিও থাকি। কিন্তু কিছুতেই প্রতারণার কথা ভুলতে পারছিলাম না। একদিন হাজবেন্ডকে বলেই দিলাম 20,000 টাকার গল্প। আরও বললাম আমি চেষ্টা করেও কিছুতেই এই নেশা থেকে বেরোতে পারছি না। সে শুধু শুনে হাসলো, শুধু বলল, কি আর করবে, কারণ নিশ্চয় দরকার ছিল। সে যেই হোক, ভুলে যাও, বলে কিছুক্ষণ ফোন নাড়াচাড়া করে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে গেল। না বললেই ভালো হতো, রাগ হলো খুব। কোনো হেলদোল নেই এমনটা মানুষ, এত রাগ হয়? সে তো ঘুমিয়ে কাদা, আমার তো ঘুম আসছে না। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম এলো না। ফোনটা নিয়ে আবার নেট অন করলাম, সাথে সাথে টুং করে একটা নোটিফিকেশন এলো। কেউ একজন মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে। আমার ফেসবুক ফ্রেন্ড নয় সে। ফেসবুক খুলে প্রোফাইলটা খুললাম। একটা অল্প বয়সী মেয়ের ছবি, অনেকটা আমার মেয়ের বয়সী, মুখটা কি মায়াবী, যেন নিজের মেয়ে। মেসেঞ্জারে মেয়েটা লিখেছে, আন্টি, অপর্ণার বিষয়ে আপনার সাথে দরকার আছে। আবার অপর্ণা? ফোনটা অফ করে শুয়ে পড়লাম। কিছুতেই এই বিষয়ে আমি আর কারোর সাথে কোনো কথা বলবো না। বাড়ির লোকই কিছু বলল না শুনে অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে ও তো কিছু করাই যেত, অন্তত পুলিশে একটা কমপ্লেন করতে পারতো। সেটা না করে সে শুধু হেসেই গেল। অনেকদিন পর একটা ঘুমের ওষুধ খেলাম। সকাল থেকেই অনেক কাজ থাকে সংসারের, তার মধ্যেও মনটা ওই ফোনেই পড়ে আছে। ও অফিসে বেরিয়ে গেলে সব কাজ সেরে দুপুরে ফোনটা নিয়ে বসলাম। মেসেঞ্জার অন করে মেয়েটাকে হাই লিখলাম। একটু পরে সেও হাই লিখলো। বললাম, বলো কি বলবে অপর্ণার বিষয়ে। সে যা বলল সেটা হলো, ও অপর্ণার বোন। অপর্ণার ছেলে এখন ভালো আছে ওই টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়ে। আমি তো রেগে গিয়ে মেসেজ করলাম, এতদিনে আপনি ফোন করতে পারেননি? কোনো কৃতজ্ঞতা বোধ নেই, সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখে দিয়েছে। ওদিকে মেয়েটার লিখলো যে অপর্ণার ফোনটা নাকি হারিয়ে গেছে, যে পেয়েছে সে হয়তো এসব করেছে। অপর্ণার কাছে কোনো ফোন নেই, তাই ও কিছু খবর দিতে পারেনি। মেয়েটা আরও জানালো যে অপর্ণা ওকে 20,000 টাকা দিয়েছে ওকে ফেরত দেওয়ার জন্য। ও জোগাড় করেছে টাকাটা, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে। ওই সময় সত্যিই জরুরি দরকার ছিল। এবার নিজেকে কেমন অপরাধী মনে হলো যেন। কত কি ভেবে নিয়েছি মেয়েটার সম্বন্ধে। তাহলে ফোনটা চুরি হয়ে গেছে জন্য আমাকে জানাতে পারেনি। আর আমি কত কিছু ভেবেছি, ভাগ্যিস ও থানা পুলিশ করেনি। আমাকে আরও অবাক করে দিয়ে মেয়েটা লিখলো, আপনার অ্যাকাউন্টটা একটু চেক করবেন, আমি আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে অ্যাকাউন্ট চেক করে দেখলাম 20,000 টাকা ঢুকেছে। এতদিন পর মনে খুব শান্তি হলো। সবাই প্রতারক হয় না তাহলে, অথচ কত কিছুই তো পড়ি এইসব প্রতারণার। মেসেঞ্জারে মেয়েটাকে লিখলাম যে পেয়েছি টাকাটা, কিন্তু মেসেজটা গেল না, প্রোফাইলটাও নেই। আর দেখলাম কি হলো বুঝতে পারলাম না। টাকাটা চেক করলাম আর একবার, না অ্যাকাউন্টে আছে তো, তাহলে কি হলো? আবারও ভয় পেয়ে গেলাম খুব। এবার মেয়েকে ফোন করে প্রথম থেকে সবটা জানালাম। মেয়ে বলল, টাকাটা পেয়ে গেছো তো, আবার কিসের টেনশন করছো? তবে যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে কিছু করার আগে বাপিকে একটু জানিয়ে করো, বিশেষ করে কাউকে টাকা পয়সা দেওয়ার আগে। তুমি বাইরের দুনিয়াটাকে চেনো না মা, বাপি ভালো চেনে। মনে মনে বললাম, আর করি, এই নেশা আমার ছাড়তেই হবে। কিন্তু টাকাটার ব্যাপারটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। মেয়েটা টাকাটা দিয়ে দিল, অথচ আমার মেসেজ দেখলো না। আর প্রোফাইলটা বা কোথায় গেল? মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ব্যাংকের অনলাইন ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গেলাম, কে টাকাটা দিয়েছে জানতে। দেখলাম টাকাটা এসেছে আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে।
এবার ব্যাপারটা সব বুঝলাম। কিন্তু এই বুদ্ধিটা আমার আছে, বাবা মেয়ে কেন বুঝলো না? থাক, আমি বোকাই থাকি। সন্ধ্যায় সে বাড়ি এলে আমি কিন্তু কিছুই বললাম না। আমি যে এতটা বোকা নই তাকে জানতে দিলাম না। তাহলেই তো আবার বলবে আগে কি করে বোকামিটা করেছি। থাক বাবা, আবার ঝগড়া শুরু হয়ে যাবে। তার চেয়ে কিছু না জানতে দেওয়াটাই ভালো। একটা জিনিস বেশ বুঝলাম, এই বাবা মেয়ে দুজনের প্ল্যান। চিরকাল নির্বিরোধী মানুষটা চায়নি কোনো ঝামেলায় পড়তে, আর আমার বিশ্বাস চলে যাক মানুষদের উপর, সেটাও সে চায়নি। মানুষটা যে এমনই, আমার ভালোবাসার মানুষ। আর একটা জিনিস কিন্তু আমি এবার পেরেছি, ফেসবুকে থাকলেও নেশা কিন্তু আমার আর নেই। আমি নেশার বশ হইনি আর। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।